হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার্স জার্মানি। আমাদের আজকের এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে আপনি স্টুডেন্ট অবস্থায় আপনার বাংলাদেশে অবস্থানরত স্পাউসকে এবং আপনার বাচ্চাকে জার্মানিতে নিয়ে আসতে পারেন সে সংক্রান্ত বিষয় নিয়ে। তো এক্ষেত্রে প্রথমেই আমরা আমাদের যে এই এপিসোডটাকে ভাগ করে ফেলবো দুটি ভাগে। একটি হচ্ছে যে প্রাথমিক অবস্থায় আমাদের এমবাসির কী কী রিকোয়ারমেন্ট আসলে ফুলফিল করা লাগছে এবং সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে আমরা আমাদের চেকলিস্টটার যে ডকুমেন্টসগুলো সেগুলো রেডি করব, এবং পরবর্তীতে থাকছে সফলভাবে আপনার অ্যাপ্লিকেশন সম্পন্ন হওয়ার পরে কিভাবে আপনার স্পাউস এবং সন্তান জার্মানিতে আসছেন সেটা নিয়ে। তো যেহেতু আমার ওয়াইফ কেবলমাত্র এমবাসি ফেস করেছেন, তো আসলে ওই ভিডিওটি আমরা বেশ কিছু সময় পরে আশা করছি। তো বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওর যে আলোচনা সেটা শুরু করা যাক। তো আপনারা সবাই জানেন যে এটা একটা কনফিউশন থাকে যে অনেকেই বলে থাকেন যে স্টুডেন্ট অবস্থায় আসলে স্পাউসকে নিয়ে আসা যায় না বা অনেক রকম ঝামেলা ফেস করতে হয়, কিন্তু ফ্রম ওয়্যার আই নো যে এটা হচ্ছে যে আসলে খুবই একটি মিথ, বা এটা আসলে কোনো সত্যতা নেই। অনেকেই স্টুডেন্ট অবস্থায় তাদের স্পাউসকে নিয়ে আসছেন, সন্তানকে নিয়ে আসছেন। শুধুমাত্র যে এমবাসির দেওয়া যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো যদি আপনারা ফুলফিল করতে পারেন, তাহলে আপনারা কিন্তু খুব সহজেই স্টুডেন্ট থাকা অবস্থাতেই আপনাদের স্পাউস এবং সন্তানকে নিয়ে আসতে পারবেন। তো এরই ফলশ্রুতিতে আমরা আজকে আলোচনা করব যে এমবাসির যে সমস্ত ডকুমেন্টসের যে চেকলিস্টের যে সমস্ত ডকুমেন্ট আছে সেগুলো আপনারা কীভাবে রেডি করবেন। তো এবং আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রতিটা ডকুমেন্টসই কীভাবে ফিল আপ আমি করেছি সেগুলো স্যাম্পল আমি প্রোভাইড করার চেষ্টা করব। তো চেকলিস্টের প্রথম যে ডকুমেন্টস সেটাই হচ্ছে যে ভ্যালিড পাসপোর্ট। তো এটা আপনারা সবাই জানেন যে জার্মান এম্বাসি সহ পৃথিবীর সমস্ত যে কোনো এম্বাসিতেই সোজা কথা হচ্ছে যে আপনি বিদেশ যাওয়ার জন্য যখনই কোনো রকম অ্যাপ্লিকেশন করতে যাবেন তখনই কিন্তু আপনার পাসপোর্টের যে ভ্যালিডিটি সেটা কিন্তু 12 মাসের ন্যূনতম 12 মাস থাকা প্রয়োজন। এটা শুধুমাত্র জার্মান এম্বাসি নয়, পৃথিবীর সব জায়গাতেই সাধারণত 12 মাসের কম যদি কোনো পাসপোর্টের মেয়াদ থেকে থাকে তাহলে সেটা কিন্তু আসলে গ্রহণযোগ্য হয় না। তো এটা অবশ্যই খেয়াল করবেন, আপনাদের অ্যাপ্লিকেশনের আগে পাসপোর্টের যে ভ্যালিডিটি আছে সেটা চেক করে দেখে নেবেন। যদি ভ্যালিডিটি না থাকে তাহলে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন সাপেক্ষে আপনাদের পাসপোর্টটি অবশ্যই আপনারা রিনিউ করে নেবেন। সেকেন্ড যে রিকোয়ার্ড ডকুমেন্টস সেটা হচ্ছে 3 কপি বায়োমেট্রিক সাইজের ছবি, বায়োমেট্রিক সাইজের ছবি। এখন এটা নিয়ে বেশ কনফিউশন থাকে যে অনেকেই বলে থাকেন যে সাধারণত এমবাসির আশেপাশে যে সমস্ত স্টুডিও বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, যেমন গুলশান বা বনানীর সমস্ত প্রমিনেন্ট স্টুডিওগুলো, সেখান থেকেই ছবি তৈরি করার ব্যাপারটা ওনারা এমফাসিস করে থাকেন। কিন্তু আমি যেটা করেছি বা আমি বলছি না আপনাদেরকে সেটা করতে, কিন্তু এটা কিন্তু আসলে খুব ইজিলি আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। কিভাবে? সেটা হচ্ছে বাংলাদেশের জার্মান এমবাসির যে ওয়েবসাইট, সেখানে কিন্তু আসলে ডকুমেন্টস এই যে বায়োমেট্রিক ছবিটা এটা সাইজ কি হবে এটা নিয়ে কিন্তু একটি ডিটেইল ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আপনারা যদি সেই পিডিএফটি ডাউনলোড করে নিয়ে আপনি যে এলাকাতেই থাকেন না কেন সেখানের স্টুডিওতে যদি নিয়ে যান এবং সেই স্টুডিওতে যিনি আসলে ফটো এডিটিংয়ের কাজটা করে থাকেন তাকে যদি বুঝায়া বলেন, তাহলে তিনি কিন্তু খুব ইজিলি এই বায়োমেট্রিক ছবিটা তৈরি করে ফেলতে পারছেন। তো এই জন্য আপনাকে শুধু কষ্ট করে গুলশান বা বনানীতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। তো এবং এটা অবশ্যই রিসেন্ট সম্প্রতি তোলা, এটা সাধারণত 6 মাসের বেশি পুরনো হতে পারবে না, এভাবেই করে লেখা আছে। তো আপনারা ইজিলি সেটা তৈরি করে নিতে পারছেন আপনাদের প্রয়োজনীয় বা পছন্দনীয় জায়গা থেকে। এরপরে আসছে 2 সেট ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা আসলে কোথায় পাবেন? এটা আপনারা জার্মান এম্বাসির ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন, এবং এটা 2 ভাবে ফিল আপ করা যেতে পারে। এক হচ্ছে ফর্মটির পিডিএফ ভার্সন আপনি ডাউনলোড করে সেটাকে হাতে লিখেও ফিল আপ করতে পারেন, এবং যে এটাকে অনলাইনেও আপনারা ফিল আপ করতে পারেন। এখন অনেকেই বলে থাকেন কোনটা গ্রহণযোগ্য। দুইটাই আসলে গ্রহণযোগ্য। যেমন আমি আমার ওয়াইফ এবং বাচ্চার জন্য বেসিক্যালি অনলাইনে যে ভিডেক্স ফর্মটা অ্যাভেলেবেল সেটা আমি ফিল আপ করেছিলাম। ওয়ারেস যখন আমি আমার স্টুডেন্টশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম জার্মান এম্বাসিতে, তখন আমি কিন্তু হাতে লিখে ফিল আপ করেছিলাম। তো আমার কিন্তু কোনোটাতেই কোনো সমস্যা হয়নি। আমার ওয়াইফের যেহেতু ইন্টারভিউ হয়ে গিয়েছে, তো এবং আমিও অলরেডি ইন্টারভিউ ফেস করে জার্মানিতে এসছি, সো আসলে দুইটা যে অপশন দুইটাই কিন্তু আসলে আমার এক্সপ্লোর করা হয়েছে, দুইটার কোনোটাতেই কোনো আসলে সমস্যা নেই। তো আসলে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন এবং এটা সহজ করে দেওয়ার জন্য আমি আমার ফিল আপ করা যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। এরপর হচ্ছে সাইন্ড ডিক্লারেশন অন ট্রু অ্যান্ড কমপ্লিট ইনফরমেশন। অনেকেই আসলে কনফিউজ থাকেন যে এটা আবার কোন ডকুমেন্টস। এটা আসলে কনফিউজ হওয়ার কিছুই নেই। এটা হচ্ছে আপনারা যখনই
ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে যাবেন তখন আশেপাশে একটু স্ক্রল করলেই আপনারা দেখতে পারবেন যে এরকম একটি ডকুমেন্টসের লিঙ্ক জার্মান এম্বাসির ওয়েবসাইটে দেওয়া আছে। এটার মানেটা কি? এই জিনিসটার মানেটা এটাই হচ্ছে যে মানে আপনি যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করছেন ওই ফর্মে যে সমস্ত ইনফরমেশন আপনি প্রোভাইড করছেন সেগুলো যা সবই সত্যি এবং এখানে কোনো ভেজাল নাই, এটাই হচ্ছে আপনি আসলে কনসেন্ট করছেন। তো এইটাও আপনি কিন্তু ওইখানেই পেয়ে যাবেন। হ্যাঁ, মানে এটা নিয়ে আসলে আলাদাভাবে মানে আপনাদের তো কনফিউজ হওয়ার কিছু নেই, এটা ওখানেই পেয়ে যাবেন। তো অ্যাজ ইউজুয়াল এই যে ডিক্লারেশন অন ট্রু অ্যান্ড কমপ্লিট ইনফরমেশন এটাও আমি কীভাবে ফিল আপ করেছি সেটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব আমার মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এরপর হচ্ছে বার্থ সার্টিফিকেট। এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টসই কিন্তু মানে অ্যাপ্লিকেন্টসের। আমি এখানে যেখানে মানে যে সমস্ত ডকুমেন্ট আবার মানে আপনার যেই স্পাউস জার্মানিতে বসবাস করছেন তার কী কী ডকুমেন্টস লাগবে সেখানেও কিছু মানে এখানে ডকুমেন্টস আছে, তো সেগুলোতে আসছি আমি একটার পরে একটা। তো বার্থ সার্টিফিকেট এটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের। এখানে মানে এম্বাসিডার রিকোয়ারমেন্ট ডকুমেন্টের চেকলিস্ট এখানে দেওয়া আছে যে এটা ফর্ম 3A সাইজের হতে হবে। এখন মজার ব্যাপার হচ্ছে যে মানে বর্তমানে কিন্তু আসলে বাংলাদেশ গভর্নমেন্টের সমস্ত অফিস থেকে যে বার্থ সার্টিফিকেটটি প্রোভাইড করা হয় সেটা কিন্তু আর 3A ফর্ম মানে সাইজটা নাই, এটা হচ্ছে আপনার A4 সাইজে প্রোভাইড করা হচ্ছে। তো অনেকেই আসলে প্রশ্ন করে থাকেন যে যেহেতু জার্মান এম্বাসি চাইছে 3A সাইজ, তো এখন আমাদের দিচ্ছে যে A4 সাইজ, তো এটাতে আসলে কোনো সমস্যা তৈরি হবে কিনা? তো এটা আসলে কোনো সমস্যা তৈরি হবে না, কারণ সাম্প্রতিককালের আগে কিন্তু আসলে মানে বাংলাদেশে সব জায়গাতেই এই ফর্ম 3A সাইজেই বার্থ সার্টিফিকেট প্রোভাইড করা হতো। সেই অনুযায়ী কিন্তু জার্মান এম্বাসির চেক লিস্টটা আসলে রেডি করা হয়েছে। তো এই যে আপডেটের ব্যাপারটা, এটা তো সাথে সাথে আপডেট হয় না, এটা কিছুটা সময় লাগে। তো হতে পারে মানে কিছুদিন পরে হয়তো আপনারা দেখবেন যে 3A সাইজকে রিপ্লেস করে এখানে A4 সাইজের কথাই উল্লেখ করা হচ্ছে। মানে মোদ্দা কথা হচ্ছে যে 3A সাইজ হোক আর A4 সাইজ হোক দুটাই হচ্ছে আসলে অ্যাকসেপ্টেড। এরপরে আসি ম্যারেজ সার্টিফিকেট। এটা হচ্ছে যে হিন্দু মুসলিম বা যে কোনো ধর্মাবলম্বীদের জন্য এটা প্রযোজ্য। তো মানে মুসলিম মানে যেটা হয়ে থাকে যে আমাদের বিয়ের পরে আমরা যেই ভুলটা করে থাকি, আমরা কিন্তু আসলে পাসপোর্ট অনুযায়ী আমাদের সমস্ত ডকুমেন্টগুলো মানে ম্যারেজ সার্টিফিকেট এবং কাবিননামা এখানে যে ইনফরমেশন ডিটেলসগুলো এগুলোকে আসলে পাসপোর্ট অনুযায়ী মানে আসলে আমরা আপডেট করেছি কিনা এটা অনেক সময় করা হয় না আমাদের। তো মানে বুদ্ধিমান তারাই যারা কিনা যারা কিনা হচ্ছে যে মানে বিদেশে অ্যাপ্লাই করেন কি করেন না এটা বাদেও মানে তাদের কাজী অফিসে গিয়ে এটা সবসময় চেক করে এবং মানে চেক করার মাধ্যমে সার্টিফিকেটগুলো আসলে কালেক্ট করে নেওয়া, এটা সময়তেই করে ফেলা উচিত। কারণ অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ঝামেলার কারণে এগুলো পরবর্তীতে কালেকশন করতে গেলে আপনাদের বেশ মানে নাকানি চোবানি খেতে হয়। এই ধরনের অনেক এক্সাম্পল আপনারা কিন্তু ফেসবুকের বিভিন্ন গ্রুপে মানে অনেক অ্যাপ্লিকেন্টের মানে ক্ষেত্রেই দেখে থাকবেন। তো এটা হচ্ছে অবশ্যই আপনারা চেক করে দেখবেন যে আপনাদের সমস্ত মানে যে ইনফরমেশনগুলো ম্যারেজ সার্টিফিকেট এবং কাবিননামাতে এগুলো পাসপোর্ট অনুযায়ী আছে কি না। বিশেষ করে আপনার মানে বিয়ের ডেট, তারপর হচ্ছে যে আপনার মানে অ্যাড্রেস, তারপর নামের বানান, এগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা, সাক্ষীর নাম এগুলো ঠিকঠাক আছে কিনা, এগুলো অবশ্যই আপনারা চেক করার মাধ্যমে এই ডকুমেন্টগুলো কালেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আসছে সার্টিফিকেট অফ জার্মান প্রফিসিয়েন্সি অন অ্যান A1 লেভেল। এটা হচ্ছে যে মানে শুধুমাত্র যে সমস্ত স্পাউস জার্মানিতে আছেন ব্লু কার্ড হোল্ডার হিসেবে তাদের বাদে সবাইকেই মানে তাদের মানে ব্লু কার্ড হোল্ডার যে সমস্ত স্পাউস জার্মানিতে আছেন তাদের বাদে অন্য সবার স্পাউসকে যারা অ্যাপ্লিকেশন করছেন জার্মানিতে আসার জন্য তাদেরকে A1 সার্টিফিকেট অবশ্যই দেখাতে হবে। এবং এখানে ব্যাপার হচ্ছে A1 সার্টিফিকেট কখনোই আসলে 1 বছরের পুরনো হইতে পারবে না। এখন ব্যাপার হচ্ছে যে মানে এটা অনেকেই কোয়েশ্চেন করে থাকেন যে আমি মানে 1 মাসের মতো ডেট আমার মিস হয়ে যাচ্ছে, এটাকে আসলে অ্যাকসেপ্ট করবে কি করবে না। অনেক সময় কেস টু কেস বেসিসে এটা কিন্তু জার্মান এম্বাসি অনেক সময় অ্যাকসেপ্ট করে থাকেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কোন ভিসা অফিসার আসলে আপনার ডকুমেন্টসগুলো মানে যাচাই বাছাই করছেন। তো এখানে মানে ব্যাপারটা হচ্ছে এরকমই যে আপনার যদি ডেডলাইন মানে ফেল করে যায় বা আপনার যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় 1 বছরের, সেক্ষেত্রে আগে থাকতেই যেহেতু আপনি বুঝতেই পারছেন যে আপনার কখন নাগাদ ইন্টারভিউ হতে পারে বা আপনার কবে নাগাদ আপনি রেজিস্ট্রেশন করছেন, তো সেই অনুযায়ী কিন্তু আসলে এটা আপনাদের প্রিপারেশন নিতে হবে। যদি আপনার সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে আবার নতুন করে পরীক্ষা দেওয়ার মাধ্যমে নতুন অ্যাপ্লিকেশন মানে নতুন সার্টিফিকেট আসলে কালেক্ট করে নিতে হবে। তো এটা কিন্তু বেশ একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে, কারণ আপনারা সবাই জানেন যে মোটামুটি স্পাউস ভিসার জন্য রেজিস্ট্রেশন করার মোটামুটি 3 থেকে 4 মাস পরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া যাচ্ছে, মানে উইচ ইজ মানে ফর দিস টাইম
এটা কিন্তু আসলে গুড নিউজ, কারণ যেখানে স্টুডেন্টদের মোটামুটি 1 বছরেরও বেশি সময় আসলে ওয়েট করতে হচ্ছে, সেখানে কিন্তু স্পাউসদের ভিসা জার্মান এম্বাসি বেশ ফাস্টার মানে আসলে প্রসেস করছে। তো এটা আসলে এইভাবে করে আপনারা মাথায় রাখতে পারেন যে আসলে খেয়াল রাখা যে আপনাদের সার্টিফিকেটের যে ভ্যালিডিটি সেটা ঠিক আছে কি নেই। এরপর হচ্ছে কপি অফ ইউর পাসপোর্টস ডেটা পেজ, এবং এটা অবশ্যই A4 সাইজ কপিতে মানে জমা দিতে হবে। এটা হচ্ছে যে আপনার যে মানে যিনি অ্যাপ্লিকেন্ট তার যে পাসপোর্টের যে ইনফরমেশন পেজ, মানে যেই দুটা পেজে আপনার ছবি এবং আপনার যে অ্যাড্রেস ডিটেলস, আপনার এমার্জেন্সি ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো থাকে, সেই পেজ দুটার একটা A4 সাইজের কপিতে আপনারা এটা জমা দিবেন। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ ইউর স্পাউস লিভিং ইন জার্মানি, যেটাকে অনেকে মেলডে বেসাইনিগুং নামেই চিনে থাকেন। এটা হচ্ছে মানে অ্যাপ্লিকেন্টের হাজব্যান্ড বা ওয়াইফ, মানে সোজা কথায় স্পাউস জার্মানির যে সিটিতে থাকেন, তিনি যেই সিটির বাসিন্দা সেই সিটির যে মানে সিটি কর্পোরেশন অফিস, সেখান থেকে গিয়ে উনি মানে এই মেলডে বেসাইনিগুং যে সার্টিফিকেটটা এটা আসলে কালেক্ট করে নিতে পারেন। তো সাধারণত এটারও 6 মাসের মানে বেশি যদি পুরনো হয়ে থাকে সেটা এমবাসিতে অ্যাকসেপ্ট করে না। তো মানে এটার জন্য যেটা সহজে করণীয় সেটা হচ্ছে যে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, মানে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, তারপর থেকেই আসলে এই সার্টিফিকেটটি মানে যিনি মানে জার্মানিতে অবস্থানরত যিনি স্পাউস, তারই হচ্ছে এটা করণীয়। তিনি তার যে সংশ্লিষ্ট যে আপনার বুকারাম্ট, সেখান থেকে এই মেলডে বেসাইনিগুং মাত্র 10 ইউরোর এগেনস্টে মানে এটা কালেক্ট করে নিতে পারবেন। এরপর হচ্ছে কপি অফ ইউর স্পাউস ভ্যালিড জার্মান রেসিডেন্স পারমিট। এটা হচ্ছে যেহেতু অবশ্যই মানে জার্মানে বসবাসরত যে স্পাউসের কাছে মানে রিইউনিয়ন করার জন্যই তো আসলে অ্যাপ্লিকেন্ট আসছেন, তো ওনার একটি অবশ্যই ভ্যালিড রেসিডেন্স পারমিট থাকবে, যেটাকে আমরা ভিসা নামে চিনে থাকি। তো সেই ভিসার কপিটিও আসলে এই ডকুমেন্টস চেকলিস্টের একটি রিকোয়ারমেন্ট, সেটা আসলে প্রোভাইড করবেন A4 সাইজে। এরপর হচ্ছে লিজ এগ্রিমেন্ট ফর দ্য ফিউচার মিউচুয়াল অ্যাকোমোডেশন। এটা সোজা বাংলা কথায় হচ্ছে যে আপনার বাসা ভাড়ার কন্ট্রাক্ট। তো এটা আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আসলে জার্মানিতে বাসা খুঁজে পাওয়া যে কতটা মানে ডিফিকাল্ট, এটা যারা আসলে খুঁজছেন বা মানে পেয়েছেন, এটা তারা মাত্রই জানেন যে আসলে এটা খুবই মানে একটি এম্বারেসিং একটা সিচুয়েশন, যে আসলে স্টুডেন্ট অবস্থায় কিন্তু মানে 2 জন বা 3 জনের জন্য যে অ্যাকোমোডেশনের জন্য যে বাসা, সেটা ম্যানেজ করাটা খুবই ডিফিকাল্ট। এটা আসলে মানে কোথায় কোন সিটিতে আপনি বসবাস করছেন এটা কিন্তু মানে আসলে মুখ্য নয়, মোটামুটি পুরো জার্মানির সিচুয়েশন একই। বিশেষ করে আপনি যদি ক্রাউডেড সিটি লাইক বার্লিন, ফ্র্যাঙ্কফুর্ট, হ্যানোভার, মিউনিক এই সমস্ত সিটিগুলোতে যদি থেকে থাকেন, তাহলে তো এটা আরও আসলে খুবই মুশকিল। কারণ হচ্ছে যে সাধারণত বাড়িওয়ালারা যে রিকোয়ারমেন্টটা দেয় বাসা ভাড়ার কন্ট্রাক্ট দেওয়ার জন্য, এটা হচ্ছে যে মোটামুটি আপনার যে স্যালারি সেটা হতে হবে বাসা ভাড়ার 3 গুণ। তো সে ফর এক্সাম্পল যদি কারো বাসা ভাড়া হয় 500 ইউরো সব মিলে, তাহলে তারা এক্সপেক্ট করে যে মানে যিনি বাসা নিচ্ছেন তার বেতন 3 গুণ, তার মানে 3 5 1500 ইউরো হতে হবে। তো এটা কিন্তু অনেক সময় ছাত্র অবস্থায় কিন্তু আসলে 1500 ইউরো মান্থলি ইনকাম করা, পার্ট টাইম জব করে, এটা অনেক সময় আসলে মানে খুবই ইজি ব্যাপার নয়। মানে যারা আসলে টেকনিক্যাল ফিল্ডে যাদের পার্ট টাইম কাজ হয়, তারা অনেক সময় এটা অ্যাভেল করেন। তারপরে এটা আসলে নেক্সট টু ইম্পসিবল, কারণ 1500 ইউরো আসলে এটা খুবই মানে বড় একটা অ্যামাউন্ট ইন কনটেক্সট অফ ডুইং পার্ট টাইম জবস। তো তারপরেও মানে এটা আসলে বিভিন্নভাবে মানে এটা অ্যারেঞ্জ করার চেষ্টা করতে হবে, মানে পরিচিত যারা আছেন সিনিয়র তাদের সাথে আলোচনা পরামর্শ করে, তারপরে বিভিন্ন হাউজিং এজেন্সি আছে তাদের কাছে গিয়ে বা অনলাইনে তাদের কাছে যে মানে এনরোল করে যে আমি একটা বাসা চাচ্ছি, এর হচ্ছে আমার রিকোয়ারমেন্ট, আমার বাসার স্পেস এরকম। তো বাসা ভাড়ার ব্যাপারটা অনেকেই কোয়েশ্চেন করে থাকেন যে আসলে কেমন সাইজের বাসা আসলে লাগবে। তো এক্ষেত্রে মানে জার্মান যে ল সে অনুযায়ী হচ্ছে যে আপনার যতজনের জন্য বাসা মাথা পিছু হচ্ছে 12 স্কোয়ার মিটার হচ্ছে আপনার সাইজ দরকার। তার মানে যদি আপনার শুধুমাত্র ওয়াইফ যদি আসতে চান, সেক্ষেত্রে আপনি সহ আপনার ওয়াইফ বা হাজব্যান্ড 12-24 স্কোয়ার মিটার, এবং যদি বাচ্চা সহ থাকতে চান তাহলে কিছুটা কম, 12 থেকে একটু কম হবে তখন। তারপরও মানে মোদ্দা কথা হচ্ছে যে যতটুকু বড় সাইজের বাসা আপনি আপনার বাজেটে আসলে অ্যাফোর্ড করতে পারেন, সেটাই মানে আপনি নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে কিন্তু মানে এরকম হতে পারে যে এটা অনেক সময় এরকম অনেকে বলেছেন যে বাসা নিয়েছেন, মানে দেখা যাচ্ছে যে মানে তার স্পাউস আসতে আরও 3-4 মাস সময় লাগবে। তো এটা হচ্ছে যে মানে তারা মানে নিয়ে মানে এটা একটা মানে
বার্ডেন হয়ে যায় অনেক ক্ষেত্রে, কারণ আসলে আমাদের স্টুডেন্ট অবস্থায় যে ইনকাম আমাদের থাকে সেই অবস্থায় নতুন একটি বাসা নেওয়া, ফার্নিচার কেনা, সব কিছু মিলে একটা বেশ ঝামেলায় আমরা পড়ে যাই। তো এক্ষেত্রে আপনারা এটা বিবেচনা করতে পারেন যে যত দেরিতে সম্ভব কন্ট্রাক্টটা যাতে শুরু হয়। যেমন আমি যেটা করেছিলাম যে আমি আমার বাসার কন্ট্রাক্ট শুরু করেছিলাম মনে করেন যে জুলাই থেকে। তো আমি আসলে আমার ওয়াইফ কিন্তু আসলে ইন্টারভিউ ফেস করেছেন হচ্ছে জুন মাসে। তো আমি জুলাই থেকে স্টার্ট করেছি। এটা আমি আসলে এখন চিন্তা করছি যে যদি এটা আর একটু পরে শুরু করা যায় তো তাহলে কিন্তু ওই মাস থেকেই আমার ধরেন আমি সেপ্টেম্বর বা অক্টোবরে যদি শুরু করতে পারতাম, তো সেক্ষেত্রে কিন্তু আমার বাসা ভাড়াটা ওই সেপ্টেম্বর বা অক্টোবর থেকে আমাকে তখন দিতে হতো। তো আসলে সবসময় তো ব্যাটে বলে ম্যাচ করে না। তো আপনারা যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে যতটুকু দেরিতে সম্ভব আসলে অ্যাপ্লিকেশনের পরে 3 থেকে 4 মাস হাতে নিয়ে যে ওই সময়টার পর থেকে আপনি বাসাটায় উঠে যাবেন। তো অনেকে আবার বলে থাকেন যে আসলে যদি বাসা ভাড়া আমি নেওয়ার পরে যদি আমার ওখানে রেজিস্ট্রেশন না থাকে তাহলে তো আবার ঝামেলা করতে পারে। না, এটা নট নেসেসারিলি, কারণ আসলে অনেককে আমি এরকম দেখেছি যে শুধুমাত্র বাসার কন্ট্রাক্ট দেখাই তারা নিয়ে আসছেন তাদের হাজব্যান্ড, তাদের বা ওয়াইফকে এবং বাচ্চাকে। তো এক্ষেত্রে নট নেসেসারিলি সবসময় হচ্ছে আপনার রেজিস্ট্রেশন যেই বাসায় আপনি নতুন যে বাসাতে উঠবেন সেখানে রেজিস্ট্রেশন থাকা লাগবে। অনেক ক্ষেত্রে লাগতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেই অনুযায়ী চিন্তা ভাবনা করে কাজ করতে পারবেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমার ক্ষেত্রে এই ব্যাপারটা লাগেনি। তো এইভাবে করে আপনারা এটা অ্যারেঞ্জ করতে পারেন। এরপরে হচ্ছে যে কপি অফ দ্য ভ্যালিড এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অফ দ্য রিলেটিভ লিভিং ইন জার্মানি। এটা হচ্ছে যে জার্মানিতে বসবাসরত আপনার যে স্পাউস আছেন উনি যদি জব করে থাকেন তাহলে ওনার যে জব কন্ট্রাক্ট সেটা হচ্ছে এখানে প্রোভাইড করতে হবে। তো এটা স্যালারি যেমনই হোক না কেন অবশ্যই জার্মানিতে যারাই বিভিন্ন পার্ট টাইম জবগুলো করছেন কোনো না কোনো কন্ট্রাক্টের আওতায় আছেন। তো এই কন্ট্রাক্ট আসলে প্রোভাইড করতে হবে এখানে। এরপর হচ্ছে ফটোকপি অফ অল পেজেস ইভেন এমটি ওয়ান্স। এটা হচ্ছে যে আপনার যেই স্পাউস জার্মানিতে বসবাসরত অবস্থায় আছেন তার যে পাসপোর্ট সেটা সব পুরো পাসপোর্ট আসলে ফটোকপি করতে হবে। তো এখানেও আরেকটা কনফিউশন অনেক সময় হয়ে থাকেন যে এমবাসি কিন্তু যে মেইলটা পাঠায় রেজিস্ট্রেশন কনফার্মেশন করার পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার সময় যে পিডিএফ সাবমিশনের যে ডকুমেন্ট ইমেলটা পাঠায় ওখানে কিন্তু বলা থাকে যে সমস্ত ডকুমেন্টস আপনারা পিডিএফ ফর্মে সাবমিট করবেন এবং সেটা অবশ্যই যাতে 10 মেগাবাইটের বেশি না হয়। তো আসলে এটা আমি নিজে ফেস করেছি যে আমার যখন আমার পাসপোর্টের পুরোটা যখন আমি ফটো স্ক্যান করেছিলাম সেটাই কিন্তু আসলে 10 MBর অনেক বেশি হয়ে গিয়েছিল। তাহলে আমি অন্যান্য ডকুমেন্টসগুলো কীভাবে আসলে প্রোভাইড করবো 10 মেগাবাইট সাইজের ভিতরে। এটাকে আসলে বাইপাস করার জন্য খুব ইজি ওয়ে আছে। এটা হচ্ছে যে আপনারা অনলাইনে প্রচুর টুল পাওয়া যায়, এগুলোকে আসলে আমি আসলে নাম এভাবে এই মুহূর্তে মনে করতে পারছি না, আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এগুলোকে সোজা বাংলায় বলা যায় পিডিএফ কম্প্রেশন টুল। এই টুলগুলো ইউজ করার মাধ্যমে ধরেন আপনি 10 মেগাবাইটের একটা ফর্ম যে কোনো একটা পিডিএফকে, সেটা হতে পারে 50-60 পেজের একটা পিডিএফ, যেমন পাসপোর্টে যখন আপনি স্ক্যান করবেন তখন সাইজটা কিন্তু এরকমই হয়ে দাঁড়াবে। তো এটাও কিন্তু হচ্ছে যে 10 মেগাবাইটের একটা ফাইলকে আপনি কম্প্রেস করে 1 থেকে 2 মেগাবাইট বা 1.5 মেগাবাইট বা কিলোবাইটে আপনি কনভার্ট করে ফেলতে পারবেন। তো আপনাদের প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসগুলোই আপনারা কিন্তু স্ক্যান করার পরে আপনারা যদি এই পিডিএফ কম্প্রেশন টুলটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে কনফিউশন যে আমাদের সাইজে এটা অ্যাকোমোডেট হচ্ছে না, এটা কিন্তু আসলে খুব ইজিলি আপনারা এটাকে বাইপাস করতে পারেন। সমস্ত ডকুমেন্টসগুলোকে আপনারা পিডিএফ কম্প্রেশন টুল দিয়ে কম্প্রেস করার মাধ্যমে এটা কিন্তু ছোট করে ফেলা যায়। তো এটার অল্টারনেটিভ হিসেবে আরেকটা কাজ করা যায়, এটা হচ্ছে যে অনেকেই এটা করে থাকেন, আমি এটা জেনেছি বিভিন্ন গ্রুপ ফলো করার মাধ্যমে, যে আসলে সবটা দেওয়ার প্রয়োজন পড়ে না। দেখা যায় যে ইনফরমেশন স্পাউসের যে পাসপোর্টের ইনফরমেশন পেজ, তারপর ভিসার যে পেজ, এগুলো সব সহ অন্তত প্রথম 5-7টা পেজ এটা প্রোভাইড করেন। পরে যখন তারা পার্সোনালি স্পাউস যখন পার্সোনালি এমবাসিতে ফেস করে তখন যে তখন পুরো সেটটা সাথে করে নিয়ে যাওয়া। তো এটাও কিন্তু আসলে করলে পসিবল। এমবাসি আসলে মোটামুটি চেক করে যে আপনার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী সমস্ত ডকুমেন্টগুলো আপনি টাচ করেছেন কি না, আসলে কতগুলো পেজ আপনারা এখানে প্রোভাইড করেছেন এটা কিন্তু ওই সময় তারা দেখেন না। দেখেন যে পরবর্তীতে যখন ফিজিক্যালি এটা ফেস করবেন ইন্টারভিউ তখন কিন্তু আসলে পুরোপুরি ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করা হয়। তো যেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ বা বিবেচকের কাজ, যেটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট অনুযায়ী যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে এগুলো অবশ্যই প্রোভাইড করা। এটা সবগুলো যদি প্রোভাইড করতে নাও পারেন তাহলে অন্তত কয়েকটা পেজ আকারে প্রোভাইড করে দেওয়া। যেমন এটা হাউস কন্ট্রাক্টের ক্ষেত্রে হতে পারে, কারণ জার্মানিতে হাউস কন্ট্রাক্ট মোটামুটি 20-30 পেজের মতো সাইজ হয়ে থাকে। যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে যে মাত্র 4 পেজ, যেখানে টাকার অ্যামাউন্ট উল্লেখ করা আছে এবং যেখানে আমার এবং আমার স্পাউসের নাম উল্লেখ করা আছে, বিশেষ করে কন্ট্রাক্টের ডেটটা কবে থেকে শুরু হচ্ছে, সেই ইনফরমেশনগুলো যেই পেজে ছিল আমি শুধুমাত্র সেই পেজগুলো সিলেক্ট করে তারপর আমি কম্প্রেস করে দিয়েছিলাম। এবং যখন আমার ওয়াইফ হচ্ছে
অ্যাকচুয়ালি ফিজিক্যালি উনি ফেস করেছেন ইন্টারভিউ, তখন হচ্ছে যে মানে পুরো মানে কন্ট্রাক্টটা 30 পেজের এবং হচ্ছে আমার যে মানে পাসপোর্টের যে পুরো সেটটা সেটা উনি নিয়ে গিয়েছিলেন। তো এটা কিন্তু আসলে এভাবে করে আপনারা মানে চিন্তা করে দেখতে পারেন। এরপর আসছে যে ইন্ডিভিজুয়াল স্কেচ ম্যাপস। তো স্কেচ ম্যাপসের আসলে মোটামুটি 5টি স্কেচ ম্যাপ লেগে থাকে। এটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমি এখানে মানে অবস্থানরত, আমার হচ্ছে যে মানে স্পাউস আসবেন, তো আমার দুইটা স্কেচ ম্যাপ, তার মানে হচ্ছে বাংলাদেশে আমার যে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসের স্কেচ ম্যাপ, এবং যিনি অ্যাপ্লিকেন্ট হচ্ছে যে মানে এই ক্ষেত্রে আমার ওয়াইফ এবং হচ্ছে আমার বাচ্চার, তো দুজনেরই প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস পাসপোর্টে যেটা উল্লেখ করা আছে সেই অনুযায়ী স্কেচ ম্যাপ করতে হবে। এবং হচ্ছে আরেকটি এডিশনাল স্কেচ ম্যাপ আসবে, এটা হচ্ছে যে আপনাদের কাজী অফিসের স্কেচ ম্যাপ। তো আসলে স্কেচ ম্যাপ নিয়ে অনেক ধরনের মানে মানে আপনার মিথ আছে, তো আমি সেটা নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। যেমন এমবাসি বলে যে স্কেচ ম্যাপ হাতে আঁকা হতে হবে, তো এবং অবশ্যই এটা হাতে আঁকা ছাড়াও আরও অন্যান্য অনেকভাবে হতে পারে, কিন্তু অবশ্যই সেটা গুগল ম্যাপস থেকে আপনাদের ফটো মানে যে মানে স্ক্রিনশট নিয়ে যেভাবে দেওয়া যায় সেভাবে দিলে হবে না। তো আসলে আমি কিন্তু হাতে আঁকিনি, আমি হচ্ছে মানে ইলাস্ট্রেটর ইউজ করে মানে গুগল ম্যাপস থেকে আমি বেসিক্যালি যে আউটলাইনটা কালেক্ট করেছি, তারপর সেটার উপরে আমি ইলাস্ট্রেটর ইউজ করে এটাকে মানে মোটামুটি একটি ডিজিটাল ফরম্যাটে এটি মানে করেছি। এবং নিচের অংশ ছিল হচ্ছে আমার যে পুরোপুরি স্কেচ ম্যাপ, এটার ডিরেকশন কোথা থেকে কোথায় আপনি যাবেন, এবং উপরে হচ্ছে আপনার বাংলাদেশ এমবাসি, জার্মান এমবাসি থেকে কিভাবে আপনি মানে ওই ডিরেকশন ওই যে অ্যাড্রেসে পৌঁছাতে পারবেন, এবং মানে কি কি মাধ্যমে আপনি যেতে পারেন, রিক্সা ভাড়া বা সিএনজি ভাড়া বা বাস ভাড়া কেমন কি, বা কোন বাসে উঠতে হবে, এই ধরনের ইনফরমেশনগুলো আমি এখানে প্রোভাইড করেছিলাম। তো এটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো যে আপনাদের কনফিউশন দূর যাতে হয়। তো এরপরে মোটামুটি এই ছিল মানে রিকোয়ারমেন্টের যে চেকলিস্টের যে মানে চেকলিস্ট ডকুমেন্ট চেকলিস্টের যে রিকোয়ারমেন্ট, সেটার হচ্ছে যে প্রাথমিক প্রথম পেজের যে ব্যাপার স্যাপার। এর বাইরেও আসলে মানে আরেকটি ব্যাপার আছে যেটা রিকোয়ারমেন্টে উল্লেখ থাকে না, কিন্তু এটা অবশ্যই আপনাদের খুবই মানে গুরুত্বের সাথে নিতে হবে। এটা হচ্ছে যে ব্লক অ্যাকাউন্ট করা। তো স্টুডেন্ট অবস্থাতে মানে আমরা যত টাকাই বেতন পাই না কেন, সাধারণত সেটা 900 থেকে 1000 ইউরোর বেশি কখনোই হয় না। তো এমত অবস্থায় কিন্তু আপনাকে দুই ওয়েতে আপনি আসলে আপনার স্পাউসের যে মানে এখানে থাকার জন্য যে টাকা পয়সার ব্যাপারটা দরকার সেটাকে আসলে নিশ্চয়তা দিতে পারেন এমবাসিকে। সেটা হচ্ছে যে এক ব্লক অ্যাকাউন্টের মাধ্যমে, অথবা জার্মানিতে বসবাসরত যদি আপনার সিটিজেনশিপ হোল্ডার বা মানে জার্মান পাসপোর্টধারী যদি কেউ থেকে থাকেন যার ইনকাম যথেষ্ট পরিমাণ, যিনি মানে আপনার স্পাউসকে স্পন্সর করতে পারেন। তো মানে অনেক ক্ষেত্রেই দেখা যায় আসলে আমাদের এই ধরনের রিলেটিভ থাকেন না যারা কিনা স্পন্সর করার ব্যাপারে আগ্রহী, বা থাকলেও তারা আসলে আগ্রহী কিনা বা তাদের ইনকাম অতখানি কিনা এটাও প্রশ্ন সাপেক্ষ বিষয়। তো এক্ষেত্রে আসলে মানে অ্যামাউন্টটা কত, ব্লকের অ্যামাউন্টটা কত, তো এটা আসলে আপনি আপনার যে সিটি সেই সিটি সংশ্লিষ্ট যে আউসল্যান্ডার বেহোর্ডে আছে সেখানে মেল করতে হবে। এবং আপনার মানে অবস্থান যদি আপনি তাদেরকে এক্সপ্লেইন করেন যে আমি একজন স্টুডেন্ট, আমার মান্থলি ইনকাম হচ্ছে এত টাকা, আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ড আসছেন, আমার বাচ্চা আসছেন, তো তাদের জন্য আসলে কত টাকা আমার ব্লক করতে হবে, এই কলটা দিবে আপনার যে আপনি যে সিটিতে থাকেন সেই সিটি সংশ্লিষ্ট যে আউসল্যান্ডার বেহোর্ডে সেটা। এখন মানে সেখান থেকে এখন এটা কেন আপনি মানে এত গুরুত্ব দিয়ে দেখবেন, দেখেন আমি কিন্তু অলরেডি ব্লক অ্যাকাউন্টের ডকুমেন্ট ছাড়া একবার অ্যাপ্লিকেশন করে আমি আমার মানে অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছিল। তারা আমাকে সোজা বাংলায় যে মানে এমবাসি আমাকে যেটা বলেছিল যে আমি ব্লক অ্যাকাউন্টের টাকা জমা দেই নাই। তো এটা হচ্ছে আমি আমার যে আমি মানে বার্লিনের রেসিডেন্স ছিলাম, রেজিস্ট্রেশন আমার বার্লিন থেকে। তো আমি বার্লিন আউসল্যান্ডার বেহোর্ডেতে মেল করেছিলাম যে আসলে ব্যাপারটা কি, তারা তো আসলে আমার ব্লক অ্যাকাউন্টের ডকুমেন্ট ছাড়া আমার আসলে তারা অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিয়েছে। তো এটা কিন্তু তারাও ব্যাপারটা নিয়ে কনফিউজ ছিল, কারণ তারা আমাকে যেটা ইনফরমেশন দিয়েছে সেটা হলো এটা তো বাংলাদেশ এম্বাসি থেকে চাওয়ার কথা না। এটা হচ্ছে যে আপনার ফাইল যখন জার্মানি বাংলাদেশ থেকে ভেরিফিকেশন সাপেক্ষে যখন জার্মানির সংশ্লিষ্ট মানে ইমিগ্রেশন অফিসে আসবে, তখন সেই ইমিগ্রেশন অফিসের যে ডিলিং অফিসার যে আপনার ফাইল নিয়ে ডিল করছেন তিনি আপনার কাছে আসলে ব্লক অ্যাকাউন্টের টাকার পরিমাণটা চাবেন, বা তারা ইনফর্ম করবেন আপনাকে যে আপনার এত টাকা ব্লক করতে হবে, বা স্টেটমেন্টে আপনারা এত টাকা আছে কিনা দেখাইতে হবে। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা হয় না এরকম। আমার ক্ষেত্রে ব্যাপারটা তারা দেন এন্ড দেয়ার বাংলাদেশ এম্বাসি থেকে আমার যে অ্যাপ্লিকেশন সেটা রিজেক্ট করে দেওয়া হয়েছিল। তো পরবর্তীতে আমি যখন অ্যাপ্লিকেশন করি, বাই দ্যাট টাইম আমি জার্মানি যে বার্লিনের যে ইমিগ্রেশন অফিস সেখান থেকে জেনে নিয়েছিলাম যে আমার কত টাকার পরিমাণ আনুমানিক ব্লক করা লাগতে পারে। তো আমার জন্য তারা অ্যামাউন্টটা বলেছিল মানে দুজনের, আমার বেবি এবং হচ্ছে আমার ওয়াইফের জন্য মোটামুটি অ্যামাউন্টটা 16,000 ইউরোর আশেপাশে। তো আমি 16,000 ইউরো ব্লক করেছিলাম। এখন ব্লকের এই টাকাটাও আবার কালেকশনের ব্যাপার নিয়ে অনেকে কনফিউশন থাকেন। তো যেটা আমি মনে করি আসলে বাংলাদেশ থেকে মানে ফ্যামিলি রিউনিয়ন ভিসার জন্য ব্লক করাটা খুবই মানে ঝামেলাপূর্ণ একটি বিষয়, কারণ আমরা যারা স্টুডেন্ট হিসেবে আসি মানে স্টুডেন্টদের কিন্তু
প্রচুর পরিমাণে ডকুমেন্টস আসলে প্রোভাইড করা হয় ভার্সিটি থেকে। তারপর হচ্ছে মানে হ্যাঁ মানে থ্রু আউট দ্য প্রসেস আমরা অনেক ধরনের ডকুমেন্টস প্রডিউস করতে পারি যে আমাদের এই পারপাসে দেশের বাইরে টাকা ট্রান্সফার করতে হবে, যেটা বাংলাদেশ ব্যাংকের মানে অ্যাপ্রুভাল সাপেক্ষে আমরা বাংলাদেশের যে কোনো ব্যাংকে ব্লক করতে পারি, মানে বাংলাদেশের কোনো ব্যাংকের মাধ্যমে ব্লক করতে পারে। সেটা হতে পারে ফিনটিবাতে, হতে পারে আপনার কোরাকলে বা এক্সপ্যাট্রিওতে বা ডয়েচে ব্যাংকে, যে কোনোভাবেই হতে পারে। তো এক্ষেত্রে স্পাউস মানে ফ্যামিলি রিউনিয়ন ভিসার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুবই জটিল, কারণ আসলে সেই অর্থে সেরকম কোনো ডকুমেন্টস আসলে থাকে না মানে বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমার মতে এটা যদি মানে জার্মানি থেকেই ব্লক করা যায় সেক্ষেত্রে মানে এটা অনেক ইজিয়ার হয়। তো রইল বাকি এখন এত টাকা আপনি কিভাবে অ্যারেঞ্জ করবেন। তো এটার আসলে মানে ডিরেক্ট ইনডিরেক্ট অনেক রকম ওয়ে আছে। যেমন একটা ওয়ে হতে পারে যে আপনি যেই কমিউনিটিতে থাকছেন জার্মানিতে, সেখানে সবাই সাধারণত স্টুডেন্ট হিসেবে আসেন এবং পার্ট টাইম জব করেন এবং প্রতি মাসেই কিছু না কিছু টাকা কিন্তু বাংলাদেশে সবাই প্রোভাইড করেন। যেমন মোটামুটি যদি আপনার কমিউনিটিতে যদি 50 জনের মতো বাংলাদেশি স্টুডেন্ট থাকেন এবং মোটামুটি সবাই 300-400 ইউরো করে প্রতি মাসেই বাংলাদেশে পাঠান, তো আপনি যেটা করতে পারেন যে তাদের থেকে ইউরোগুলো কালেক্ট করে নিতে পারেন এবং তাদের বাংলাদেশে অ্যাকাউন্টের টাকাগুলো প্রোভাইড করে দিতে পারেন। এবং আরও অন্যভাবেও এটা বাইপাস করা যায়, যেমন হচ্ছে যে মানে যদি আপনার লোকালিটিতে যদি বাংলাদেশি মানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে থাকেন যার মালিক মানে বাংলাদেশি, তারাও কিন্তু অনেক সময় হিউজ পরিমাণ টাকা বাংলাদেশে পাঠায় থাকেন রেমিটেন্স হিসাবে। তো আপনারা তাদের সাথেও যোগাযোগ করতে পারেন যে মানে আপনি তাদের থেকে ইউরো নিয়ে নিলেন এবং হচ্ছে যে সমপরিমাণ বাংলাদেশি টাকা তাদের বাংলাদেশি অ্যাকাউন্টে প্রোভাইড করে দিতে পারেন। আরও অল্টারনেটিভ ওয়ে আছে যে ধরেন সম্প্রতি যদি বাংলাদেশ থেকে জার্মানিতে আসার আপনার পরিচিত কেউ থাকে, তাদের মাধ্যমে আপনারা টাকা নিয়ে আসতে পারেন। কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু মানে আপনি যখন বাইরে ফ্লাই করেন তখন কিন্তু মোটামুটি $10,000 মতো একসাথে ক্যারি করা যায় মানে সারা বছরের জন্য। তো অনেক সময় দেখা যায় যে স্টুডেন্ট অবস্থায় কিন্তু একজন কিন্তু 1 বা 2 বারের বেশি বাংলাদেশে যাতায়াত করেন না, বা যাতায়াত করলেও তার সাথে ক্যাশ টাকা বহন করার ওরকম প্রয়োজনীয়তা থাকে না। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এটাকে ইউটিলাইজ করতে পারেন যে আপনার পরিচিত কেউ যদি মানে বাংলাদেশ থেকে জার্মানিতে আসেন, সেক্ষেত্রে তার মাধ্যমে 1 বা 2 জনের মাধ্যমে আপনি প্রয়োজনীয় পরিমাণ যে অ্যামাউন্টটা সেটা কিন্তু আসলে ইউরোতে কনভার্ট করে বাংলাদেশ থেকেই তার হাতে দিয়ে দিতে পারেন। সে এখানে আসার পরে আপনি তার থেকে কালেক্ট করে নিলেন। তো এটা হচ্ছে বিভিন্ন রকম ওয়ে আসলে আমি যেগুলো এক্সপ্লোর করেছিলাম আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বললাম। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা চেকলিস্টের মানে শেষে মানে আর লাস্ট পেজে, এটা হচ্ছে বেসিক্যালি বাচ্চার জন্য প্রযোজ্য, যেহেতু আমি আমার বাচ্চার জন্য অ্যাপ্লাই করেছিলাম। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। এটাকে বলে পাওয়ার অফ অ্যাটর্নি। তো পাওয়ার অফ অ্যাটর্নিটা আসলে কী জন্য লাগে যে মানে জার্মান কনস্টিটিউশন অনুযায়ী বাচ্চার গার্ডিয়ান হচ্ছে বাচ্চার বাবা। তো এই ক্ষেত্রে মানে যদি বাচ্চার বাবা যদি জার্মানিতে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু মানে বাচ্চার মানে মা সেক্ষেত্রে লিগ্যাল গার্ডিয়ান নয়। তো বাচ্চার মাকে লিগ্যাল গার্ডিয়ানশিপ দেওয়ার জন্য আপনি হচ্ছে জার্মানির যে কোনো একজন লয়ারের মাধ্যমে একটি এফিডেভিট করাবেন, যেটার কনটেক্সটটা হচ্ছে মোটামুটি এরকম যে আমি অমুক বাচ্চার বাবা যার পাসপোর্ট নাম্বার এত, এবং আমার ওয়াইফের নাম হচ্ছে অমুক যার পাসপোর্ট নাম্বার এত। তো আমার অ্যাবসেন্সে আমার ওয়াইফ হচ্ছে আমার বাচ্চার লোকাল গার্ডিয়ান হিসেবে কাজ করবেন। এবং মানে যে সমস্ত জায়গাতে আমার আসলে সিগনেচার দেওয়ার কথা, কারণ যেহেতু আমার বাচ্চা মাইনর, মানে আমার বাচ্চার বয়স 18 বছরের নিচে, এক্ষেত্রে আমার পরিবর্তে আমার ওয়াইফ হচ্ছে মানে ওনার গার্ডিয়ান হিসেবে সেই সমস্ত জায়গায় সিগনেচার এবং হচ্ছে আমার বাচ্চাকে সাথে করে দেশ থেকে এখানে ফ্লাই করার অনুমতি আমি তাকে প্রোভাইড করছি। তো এই হচ্ছে মোটামুটি মানে পাওয়ার অফ অ্যাটর্নি বিষয়টা। এটা আপনি যে জার্মানি যে সিটিতেই থাকেন না কেন, এটা কিন্তু অবশ্যই জার্মানির যে কোনো একজন লয়ারের মাধ্যমে এই পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করতে হবে। কারণটা হচ্ছে যে মানে বাবা হিসেবে আপনি জার্মানিতে আছেন, তো অনেকেই বলে যে এটা যদি বাংলাদেশ থেকে করি, এটা কিন্তু ইট ডাজন্ট মেক এনি সেন্স। কারণ হচ্ছে যে আপনি বর্তমানে আছেন জার্মানিতে এবং আপনি যদি জার্মানি থেকে যে কোনো উকিলের মাধ্যমে এটা প্রোভাইড না করেন, এটা কিন্তু আসলে ভ্যালিড হয় না। তো এর জন্য আপনাকে খরচ করতে হবে মোটামুটি ক্ষেত্র বিশেষে 10 ইউরো থেকে 40 ইউরো পর্যন্ত লাগতে পারে, মানে ডিপেন্ড করছে আপনি কোন নোটারি পাবলিকের কাছে যাচ্ছেন এবং এটা মানে আসলে ডকুমেন্টসটা প্রডিউস করছেন। তো এবং এক্ষেত্রে টার্মিন বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যাপার থাকে। তো অবশ্যই আপনারা হিসাব করে এটা টার্মিনটা নিয়ে নেবেন, যাতে আপনাদের যখন ডকুমেন্ট সাবমিট করার যে সময় আসবে সেটার সাথে অবশ্যই যাতে কনফ্লিক্ট না করে। মানে এরকম হচ্ছে যে আপনার ডকুমেন্ট সাবমিশনের ডেট চলে যাচ্ছে, আপনি এখনো পাওয়ার অফ অ্যাটর্নির জন্য যে অ্যাপয়েন্টমেন্ট সেটাই পাচ্ছেন না। তো মেক শিওর করবেন যে ডকুমেন্ট সাবমিশন ডেটের অনেক আগেই যাতে এটা আপনি মানে তৈরি করে রাখতে পারেন আপনার হাতের কাছে, যখনই লাগে তখন যাতে জাস্ট আপলোড করে দিতে পারেন। তো এই ছিল মোটামুটি হচ্ছে আপনার যে ডকুমেন্টসের যে চেকলিস্ট ফ্যামিলি রিউনিয়ন ভিসার জন্য। তো সম্প্রতি আমার ওয়াইফ এবং বাচ্চা হচ্ছে আপনার ফ্যামিলি রিউনিয়ন ভিসার জন্য ইন্টারভিউ ফেস করেছেন। তো আমরা আসলে আশা করছি মোটামুটি 4 মাসের মতো এমবাসি থেকে যেভাবে বলে যে 4 মাসের মতো সময় লাগে।
তো আপনারা সবাই দোয়া করবেন তারা যাতে আসলে সফলভাবে জার্মানিতে আসতে পারেন। তো কারণ ওনারা আসবেন কি আসবেন না সেটার উপর ভিত্তি করছে আমার পরের এই ভিডিওর দ্বিতীয় অংশ আসলে আমি আদৌ সাম্প্রতিক সময় তৈরি করতে পারবো কি পারবো না। তো মোটামুটি এই ছিল। আমি মনে করি যে আপনাদের যে ফ্যামিলি রিউনিয়ন ভিসার যে সমস্ত ডকুমেন্টস লাগে, চেকলিস্টে যে সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টস, সেগুলো নিয়ে আপনাদের সমস্ত কোয়েরিগুলো আমি খুব অল্প সময়ের ভিতরে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। তারপরও তো ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে তো থাকছেই, আপনাদের প্রয়োজনীয় যদি আরও কোনো কনফিউশন থাকে আপনাদের অবশ্যই সেগুলো আপনাকে প্রশ্ন করে জানাবেন, এবং আমি চেষ্টা করব বেস্ট টু মাই নলেজ কীভাবে আপনাদের কনফিউশনগুলো আমি দূর করতে পারি। তো টিল নেক্সট টাইম, আপনারা সবাই ভালো থাকবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল নেক্সট টাইম, চাও।